সুপ্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেল আই এর মাঝরাতের আয়োজন গ্রামীণফোন আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন স্থপতি মুবাশির হাসান। মুবাশির ভাই, স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমি জানি আপনি খেলা নিয়ে ভাবেন, খেলা নিয়ে চিন্তা করেন, খেলা পাগল মানুষ। ক্রিকেটের দুনিয়া নিয়ে কথা বলবো। আজকে তো একটা ক্রিকেট শেষ হয়ে গেল মোটামুটি বাংলাদেশে। বাংলাদেশের নাটকীয়তা ছিল, বাংলা ওয়াশের সম্ভাবনা ছিল, শেষ মুহূর্তে কী কারণে কেন হয়নি বা এরা স্বাভাবিক, হয়তো সে গল্প শুনবো আপনার কাছ থেকে। তবে আমি শিরোনাম দেখি, বেশি কাগজ নেই, গল্প কয়েকটা কাগজ আসছে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে চ্যালেঞ্জে টাইগাররা। অলরেডি চ্যালেঞ্জ তো শেষ হয়ে গেছে, রেকর্ড বইয়ে ঢুকে গেলেন মুস্তাফিজ। বাংলাদেশ প্রতিদিন গৌরবে বিজয় গাথা, জামাতে আপত্তি নেই আওয়ামী লীগের। আমাদের সময় টাইগারদের ব্যাটিং চ্যালেঞ্জে নতুন উচ্চতায় মুস্তাফিজ। যায় দিন তবুও মাথা নোয়াবার নয়, 2 বিশ্ব রেকর্ডের নতুন উচ্চতায় মুস্তাফিজ। ভোরের কাগজ হলো না বাংলা ওয়াশ, মন্ত্রিত্ব থাকছে না মায়ার। আমাদের অর্থনীতি শেষ ম্যাচও মুস্তাফিজ গৌরব। হাইকোর্টের বিভাগের রায়ে দুর্বলতা নতুন করে শুনানির নির্দেশ। দৈনিক সংগ্রাম, রামপাল বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ পাচ্ছে না সরকার। মালয়েশিয়া শ্রমিক পাঠাতে বেসরকারি প্রতিষ্ঠানের উপরই দায়িত্ব নিচ্ছে সরকার। দ্য ইন্ডিপেন্ডেন্ট, হাইকোর্ট ডিড নট অ্যাপ্লাই জুডিশিয়াল মাইন্ড। ঢাকা ট্রিবিউন, ইন্ডিয়া সেলভেজ কনসোলেশন উইথ। কেমন দেখলেন খেলা? খেলা তো একেবারে পাগলের মতন শুরু থেকে দেখেছি। তো প্রথমেই আমি ভারতকে অভিনন্দন জানাই যে ঘুরে দাঁড়ানোর জন্য, আর একই সাথে বাংলাদেশ সিরিজ জয় করা বাংলাদেশের ইতিহাসে একটা, এটাকে আমরা অনেকটা সমগ্র জাতি যেভাবে নিয়েছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের রিভেঞ্জ ইন ওয়ান সেন্স বলতে পারেন। তবে খেলাতে জয় পরাজয় সবই রয়েছে। ভারতের সাথে আজ এই সিরিজ খেলার সবচেয়ে বড় প্রাপ্তি আমি মনে করি যে আমাদের কিছু কিছু নিউ ব্লাড, বাংলাদেশ যে সারা বিশ্বে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করতে পারে এবং বাংলাদেশের সন্তানদের ভিতর থেকে বিশ্বমানের প্লেয়ার যে আছে, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। আমি এটার পাশে একটি কথা বলবো, আমার সবসময় কথাগুলি মনে হয়, সেটা হচ্ছে স্বাধীনতা আমাদের স্বপ্নের দুয়ার খুলে দিয়েছে। আজকে যদি স্বাধীন বাংলাদেশটি যদি স্বাধীন না হতো, তাহলে কিন্তু এই মানুষগুলোকে আমরা বিশ্বের দরবারে কখনোই উপস্থাপন করার সুযোগ পেতাম না। এটা হলো সবচেয়ে বড় প্রাপ্তি স্বাধীনতার। আজকের খেলার যে বিষয়টা, প্রথমে আমি আজকের আমার খটকাটা আমার কাছে একটুখানি, যেটা আমার কাছে মনে হয়েছে যে আজকে টসে জেতার পরে বাংলাদেশ যেহেতু সিরিজ জেতা আছে, ফুরফুরে মেজাজে খেলার জন্য সবচেয়ে সুন্দর অবস্থানটা ছিল প্রথমে যদি আমরা ব্যাটিংটা নিতাম। আমার কাউকে ধাওয়া করার ব্যাপার নাই, আমাকে কেউ ধাওয়া করছে না, বরং আমি 2টি ম্যাচে জিতেছি এবং প্রচন্ডভাবে জিতেছি। আমার খেলার ভিতরে অনেক নৈপুণ্য দেখানোর সুযোগ ছিল। এমনকি আমার যদি পরাজিতকে আমি যদি ভয় না করতাম, তাহলে এই আজকের ম্যাচে কিছু নতুন প্লেয়ার বা যারা খেলছে না তাদেরকে খেলানোর একটা সুযোগ দেওয়া উচিত ছিল, কারণ বিশ্বমানের প্লেয়ারদের সাথে খেলার একটা অভিজ্ঞতা তাদের তৈরি হতো। তো এই জিনিসগুলি আমার কাছে একটু মনে হয়েছে যে একটু অগোছালো। তো এই অগোছানো হতে পারে, কিন্তু আমি ব্যাখ্যা শুরু থেকে যে জিনিসটা আমার কাছে যে ব্যাখ্যাটি এসেছে এবং আমি যেটা অ্যানালাইসিস করার চেষ্টা করেছি, সেটা আমি আজকের খেলায় যে জিনিসটা পেয়েছি, ভারত এই 2টি পরাজয়ের পরে তারা যে হোমওয়ার্ক কি পরিমাণ করেছে আজকের খেলায় কিন্তু এটা ভীষণভাবে প্রমাণিত হয়েছে। অর্থাৎ আমার ভীষণ রকম ধারণা যে তারা এই খেলার ভিডিওগুলি 1000 বার বোধহয় চেক করেছে, কোথায় কার কি দুর্বলতা আছে এবং কোথা থেকে কোন জায়গায় কোথায় কাকে আটকানো সম্ভব। বিশেষ করে মুস্তাফিজ যে এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড, সেটার বড় প্রমাণ হলো ভারত এত কিছু হোমওয়ার্ক করার পরেও মুস্তাফিজকে কিন্তু তারা ঠেকাতে পারে নাই। যদি মনে করেন গতদিন মুস্তাফিজকে তারা চিনত না, কিন্তু আজকে সমস্ত দিক থেকে চেনার পরেও তাকে কিন্তু ঠেকিয়ে রাখতে পারেন। এমনকি ওপেনিং যে আপনার উইকেট, ফার্স্ট উইকেট কিন্তু আজকেও মুস্তাফিজ নিয়েছে। এই সন্তানটিকে আমরা বিশেষভাবে লালন করব এবং
আমরা সার্থক হব এর মতন আরো কিছু মোস্তাফিজ প্লেয়ার এদেরকে বের করে আনা। তো আমি আজকের লার্নিংটা আমি নিতে বলি বাংলাদেশ টিমকে, কারণ বাংলাদেশ এখন বিশ্বমানের ক্রিকেট টিমে পরিণত হয়েছে। সুনীল গাভাস্কারের বক্তব্য অনুযায়ী যদি আমি বিচার করি, আর তারা শিশু নাই, তারা এখন যুবকে পরিণত হয়েছে। যদি এটাকে আমি মানি, তাহলে ভারত কিভাবে ঘুরে দাঁড়ালো আজকে, সেটা নিয়ে আমাদেরকে কিন্তু চর্চা করতে হবে, সেটা নিয়ে আমাদেরকে বের করে আনতে হবে। আপনি কি মনে করেন না যে আমাদের কিছু কন্ট্রিবিউশন আছে এর মধ্যে? আমি ওইভাবে বলবো না, কারণ এটা বিশেষজ্ঞরা বলবে। আমি খেলায় ওই পরিমাণ বিশেষজ্ঞ না, আমি একজন ক্রীড়া সংগঠক। আমার যে খটখটক লেগেছে যে আমার হাতে ক্ষমতা থাকলে আমি অবশ্যই ব্যাটিং এ যেতাম, এবং এটা সবার ভিতরেই এই আশাটা। ব্যাটিং যদি আমি না করতাম, তাহলে আমার কিছু বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ প্লেয়ারদেরকে ঢোকানোর কথা চিন্তা করে যদি করতাম, তাহলে হয়তো আমি না বুঝে ওইটা মেনে নিতাম। কিন্তু আমি বিরাট পরিবর্তন দেখি নাই। যদি আমি পরিবর্তনই না দেখি, আমি প্রথম দিনের খেলাতে আমি ব্যাটিং করেই 300 ঘরে আমি চলে গিয়েছিলাম, তাহলে আজকেও আমার ওই সম্ভাবনাটাকে কাজে লাগানো উচিত ছিল। এনিওয়ে, এটা এই পর্বটার বিশ্লেষণ করবে খেলার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত ব্যক্তিবর্গ, যারা এক্সপার্ট, তারাই এটার বক্তব্যগুলি দিতে পারবে। হয়তো অন্য কোনো চিন্তা ভাবনা ছিল, অন্য কোনো দিক নির্দেশনা ছিল, যার মাধ্যমে হয়তো আরো কিছু প্রাপ্তির চিন্তা ছিল। তবে আমি আমার টিমকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমি অনুরোধ করব, ভারত 2টি মারাত্মক রকম পরাজয়ের পরে কি শক্তি অর্জন করে ঘুরে দাঁড়াতে পারলো, সেই শক্তির তথ্যটা জোগাড় করা, যাতে বাংলাদেশও এই ধরনের দুরবস্থায় পড়লে ভারতের মতন ঘুরে দাঁড়ানোর শক্তি পায়। কারণ উই হ্যাভ লট অফ থিংস টু লার্ন ফ্রম ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা। এই বড় বড় টিমগুলির থেকে আমাদের বহু জিনিস শেখার আছে। এই পরাজয় থেকে আমি অনেক কিছু শিখতে চাই, গ্রহণ করতে চাই, ঘুরে দাঁড়ানোর রাস্তা বের করে নিতে চাই। কারণ সামনেই কিন্তু আমার সাথে আরেকটি বিরাট টিমের খেলা আছে, সাউথ আফ্রিকার খেলা। সেটাকেও আমরা যাতে সিরিজ জয় করতে পারি, আমার বাংলা ওয়াশ করার টার্গেট থাকবে। এবং এখানে যদি আমরা কোনো মিস্টেক করে থাকি, সেই মিস্টেকটা যেন আগামী ম্যাচে না হয়, এবং এখনই আমাদেরকে ওইভাবে তৈরি করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি বাংলাদেশ প্রতিদিনের একটা শিরোনাম দেখছিলাম যে জামাতে আপত্তি নেই আওয়ামী লীগের। দেখেন, এর আগেও আপনার এখানে এবং অন্য টেলিভিশন টক শোতে আমি বারবার বলেছি যে জামাত হচ্ছে এমন একটি রাজনৈতিক দল, সে অন্যের ঘাড়ে বসে রক্ত চুষতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং তার এই রক্ত চোষা সুযোগটাকে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল ফুলের মালা দিয়ে গ্রহণ করে। অর্থাৎ এই জামাত অন্য দলে থাকলে আমি পছন্দ করব না, এই জামাত আমার কোলে বসলে আমি তাকে ওয়েলকাম করব। এই যে নীতি, এটার কিন্তু প্রতিফল, প্রতিদান এবং রিভেঞ্জ আমাদের ঘাড়ে কিন্তু আসবে, এর বিকল্প নাই। আসেন, আমি বিএনপিকে নিয়ে চিন্তা করি। বিএনপির সবচেয়ে বড় শক্তি ছিল জামাত। এক পর্যায়ে জামাত বিএনপির সমস্ত নীতি নির্ধারণের দায় দায়িত্বের মধ্যে চলে গেছিল। তাকে তো ডেকে নিয়ে দেওয়া হয় নাই, সে কিন্তু নিজের অবস্থান সৃষ্টি করেছিল। 2জন মন্ত্রী তারা পেয়েছিল, মন্ত্রিত্ব গ্রহণ করেছিল। এই যে ভিতরে ঢুকে ক্যান্সারের মতন যখন একটি রাজনৈতিক দলকে তারা কুরে কুরে খাবে, তখন আপনি ফিরে তাকাতে পারবেন না, এবং তখনই আপনার পতনের কারণ হবে। আওয়ামী লীগ একটি গ্রাসরুট থেকে উঠে আসা রাজনৈতিক দল। সেই দলে আমার জামাত, যাকে নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলছি, কেন আমি তাকে ওয়েলকাম করবো, আমি এটা বুঝে উঠতে পারি না। একই সাথে আওয়ামী লীগের ভিতর থেকে প্রতিনিয়ত দাবি হচ্ছে জামাতকে ব্যান করার। আমি ওইখানে বারবার বলেছি, ব্যান করার আগে আমার আওয়ামী লীগের শক্তিকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগের গ্রাসরুটে যারা আছে তাদেরকে নীতিবান মানুষ হতে হবে, কারণ নীতির শক্তিতে জামাতের সাথে আপনাকে যুদ্ধ করতে হবে। একটি ছেলে কেন জামাতের ছাত্র সংগঠনে যোগদান করে, তাহলে তার চেয়ে বেটার সংগঠন আমার ছাত্র দলের সংগঠন হতে হবে। ছাত্রলীগ যদি জামাতের ছাত্র দলের থেকে যদি শক্তিশালী হয় নীতির দিক থেকে, তাহলে আমার সাথেই এই সন্তানগুলি
আমার প্রতিষ্ঠানের সাথে যোগদান করবে। আমরা কিন্তু এই জিনিসগুলিতে ব্যর্থ হয়ে তাহলে কি আমার রাজনৈতিক দল এবং আমার ছাত্র লীগকে শক্তিশালী করার জন্য শিবিরের লোকজনকে নিয়ে আসতে হবে এক্সপার্ট হিসেবে, তাদেরকে নিয়ে এসে আমার ঘাড়ে বসাতে হবে? এটা আওয়ামী লীগ যদি এই তথ্য সঠিক হয় এবং এই কাজ আমরা তো দেখছি বিভিন্ন জায়গায় আমরা দেখছি, এবং আমি বহুবার বলেছি যে আর কত আমরা জামাতের মানুষকে মালা দিয়ে নিজেদের ঘরে তুলবো, অর্থাৎ আওয়ামী লীগে জয়েন করলে সে আর জামাত থাকে না, এই জিনিসটি তো কখনো হতে পারে না। আমরা ধর্মীয় ভাবেও যদি চিন্তা করি, কোরআন শরীফে বহুবার বলা হয়েছে তোমার সামনে সে বলিবে যে সে তোমার ধর্মে বিশ্বাস করে, সে আল্লাহকে বিশ্বাস করে, তোমার কাছ থেকে সরে যেই কিন্তু সে অন্য কাজটি করবে। প্রতিটি জায়গায় এই ধরনের মানুষ পৃথিবীতে আছে, তাদের ব্যাপার সবচেয়ে বেশি সজাগ থাকা দরকার প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি রাজনৈতিক দলের, নীতিবান রাজনৈতিক সংগঠনের। আমরা যদি এই কাজটি না করি, আজকে বিএনপি যে খেসারত দিচ্ছে, there will be day we have to face this problem. আওয়ামী লীগ যদি সত্যিই তাদেরকে এইভাবে গ্রহণ করা বন্ধ না করে, তাদের ব্যাপারে যদি হস্তক্ষেপ না করে উপর থেকে, তাহলে আমাদেরকেও এই দুরবস্থায় কিন্তু পড়তে হবে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে নায়েক রাজ্জাক প্রতিদিনকার শিরোনাম এখন, বিজিবির একজন সদস্য মিয়ানমারের হাতে বন্দী। পতাকা বৈঠক হবে আজ দিনের কোন এক সময়, সেখান থেকে তাকে মুক্তি দেয়া হতে পারে এরকম একটা খবর বিজিবির মহাপরিচালক দিয়েছেন। তো এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এইটাকে আপনি কি মনে করেন, মানে এই যে কূটনৈতিকভাবে টানাপোড়েন চলছে ঢাকা মিয়ানমারের সম্পর্কের মধ্যে? আমি এই কয়দিন ধরে বিজিবির ডিজি সাহেবের যে কথাবার্তা শুনেছি, ওনার বক্তব্যের মধ্যে যেরকম আজকে উনি বলেছেন যে আমাদের সেট আপ আর মায়ানমারের বর্ডার গার্ডের সেট আপের ভিতরে আপনার দায়িত্ববোধ এবং দায়িত্বের ভাগ বাটোয়ারা যেভাবে করা আছে এক না, ওদের কাছে এক জায়গা থেকে তথ্য পৌঁছাতে আরেক জায়গায় অনেক সময় লাগে। ওনাদের এক্সকিউজ আমি আমার ডিজি সাহেবের কাছ থেকে পাবো এটা আমি আশা করি নাই। আর একই সাথে উনি কয়েকটি জায়গায় বলেছেন যে তাকে সসম্মানে রাখা হয়েছে, তাকে রোজা থাকতে দেওয়া হচ্ছে। তা আমরা তো ছবিতে অন্য জিনিস, শুরুর দিকে দেখলাম যে বলা হলো যে ওনারা ভুল বুঝাবুঝি। হ্যাঁ, প্রথমে তো উনি বলেছেন যে মন্ত্রী বলেছেন যে একটি ভুল মিসআন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ মিসআন্ডারস্ট্যান্ডিং এই ক্ষেত্রে আমরা সাধারণভাবে যেটা বুঝে থাকি যে তাকে সিভিলিয়ান হিসেবে ধরে নিয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সে ইউনিফর্ম পরে আছে, তার আর্মস অ্যামিউনিশন ইজ ডিসপ্লে করা হচ্ছে, তাকে লুঙ্গি পরানো হয়েছে, হাত করা পরানো, হাত করা, শুধু হাত করা পরানো হয় না, হাত করাটির রশি অন্য জায়গায় আটকানো আছে বা কারো হাতে ধরা আছে, ছবি দেখলে এটা ফিল করা যায়। এরপরেও যদি আমি মনে করি যে আমাকে মারধর করেছে কিন্তু এখনো অপমান করে নাই, ভবিষ্যতে অপমান করবে, আমার ভাষা যদি এইটা হয়, এর চেয়ে দুঃখজনক কথা আমার আর কিছুই না। সবচেয়ে কষ্ট লাগে, আমি আমার ফেসবুকে আমি লিখেছিলাম, এই আমাদের বর্ডার গার্ড যখন ঢাকা সহ বাংলাদেশের ভিতরে যখন দুর্ঘটনাগুলি ঘটছিল, তখন উনি প্রেস কনফারেন্স করে একটি থ্রেট করেছিলেন। আমি ওখানে বলেছিলাম, যারা বর্ডারে ফেলানিকে রক্ষা করতে পারে না, যারা দেশের বর্ডারের মানুষগুলিকে রক্ষা করতে পারে না, তারা দেশের ভিতরে হুমকি দেয়, ধামকি দেয়, তাদের কাছ থেকে তো আমরা কোনো কিছু আশা করি না। আমি মনে করি বাংলাদেশ সরকারের এখন সময় এসছে যে বিজিবি এই যে দুর্ঘটনাগুলি পিলখানা হয়েছিল, তারপরে নিশ্চয়ই এই আমাদের বর্ডার গার্ডের ভিতরে শক্তির কিছু একটি ভারসাম্যহীনতা হয়েছে, যে কারণে আজকে আমরা প্রতিটি ক্ষেত্রে কি ভারতের বর্ডার প্রতিনিয়ত ভারত সরকার বলছে আর মানুষ হত্যা করা হবে না, প্রতিনিয়ত মানুষ হত্যা করা হচ্ছে এবং ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কিন্তু একটিও ডিসপ্লে করতে পারি নাই, একটি ক্ষেত্র আমরা এর পাল্টা জবাব দিতে পারি নাই। এইখানেও কিন্তু একই ঘটনা হয়েছে এবং আমাদের ডিজি সাহেব পরিষ্কার বলেছেন যে আমরা প্রায় 150-200 ফিট আমাদের জলসীমার ভিতরে থাকা অবস্থায় নিয়ে গেছে। এটি তো আরো দুঃখজনক। যদি আমি জানতাম যে ভুলবশত বর্ডার এরিয়াতে তাদের পানি সীমানায় যাওয়ার পর কারণে এই দুর্ঘটনা ঘটেছে, দ্যাট ক্যান বি এ মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা হতে পারে।
কিন্তু যখন শিওর হয়ে বলা হচ্ছে মানে আমাদের সীমানায় যে- আমাদের সীমানা ভিতর থেকে ধরে নিয়ে গেছে, তাহলে আমাদের সীমানা থেকে ধরে নিয়ে যাওয়ার ক্ষমতা যদি অন্যের থাকে, সেই ক্ষেত্রে আমরা তো আমাদের নিজেদের ব্যাপারে অসম্ভব অসহায়, এবং এই ব্যক্তিবর্গের এই যে সশস্ত্র বাহিনীর উপরে আমরা কতটুকু আস্থা রাখতে পারি, এই জিনিসটি কিন্তু বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমার জানার অধিকার আছে। এবং আমি মনে করি সরকারের এই ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা উচিত, যেখানে যে ধরনের দুর্বলতা আছে সেগুলিকে ওভারকাম করার জন্য প্রচেষ্টা চালাতে হবে। মুবাশশির ভাই, শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় চাইছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।